সুই আর একজন ব্যবহার করে। এটাই হচ্ছে আমাদের জন্য এখন খুব চিন্তার বিষয়। দেখা গেছে আমাদের একটা মরণ ব্যাধি আছে এইডস, তোমরা এই সম্বন্ধে জানো। সার্ভে করে দেখা গেছে যে যারা নেশাগ্রস্ত এবং তারা সুই ব্যবহার করে, সিরিঞ্জ ব্যবহার করে, 7% এইডসের রোগী এই শ্রেণীর মধ্যে এখন এটা আছে। আমাদের দেশে এইডসের একটা যে ভয়াবহ কিছু হবে এটা আমরা বিশ্বাস করি না। ধর্মীয় অনুশাসন, আমাদের সামাজিকতা অত্যন্ত সুন্দর। মাননীয় মন্ত্রী, আমি জিমিয়া আলম লিটা ময়মনসিংহ থেকে এসেছি। লেখাপড়ার পাশাপাশি আমি একজন শিশু সাংবাদিক। মাননীয় মন্ত্রী, সরকারি হাসপাতালগুলোতে এমনিতেই অ্যাম্বুলেন্সের সংকট, তার উপর বেশিরভাগই অকেজো। তাছাড়া সামাজিকভাবে প্রতিষ্ঠিত লোকেরা অতিরিক্ত টাকা দিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করতে পারলেও নিম্ন আয়ের লোকেদের জন্য তা একেবারেই অসম্ভব। তাহলে এই সকল নিম্ন আয়ের লোকেরা কি অ্যাম্বুলেন্স সুবিধা থেকে বঞ্চিত থাকবে? অ্যাম্বুলেন্স সরকারের তরফ থেকে দেওয়া হয়, প্রত্যেকটি উপজেলাতে অ্যাম্বুলেন্স এখন আছে, এই মুহূর্তে আছে। বিগত সরকারও অ্যাম্বুলেন্স দিয়েছে। আমরা এখানে ক্ষমতা আসার পরে আমরা এই পর্যন্ত প্রায় 300-350 অ্যাম্বুলেন্স আমাদের দেওয়া হয়ে গেছে। এবং এই মুহূর্তে ময়মনসিংহে একমাত্র ঈশ্বরগঞ্জে অ্যাম্বুলেন্স নাই, আর সব জায়গায় আছে, সেগুলো আমরা দিয়ে দেব। অ্যাম্বুলেন্সের ভাড়া আমাদের নির্ধারিত আছে সরকারের 10 টাকা করে প্রতি কিলোমিটার। সাংকিপাড়ার থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ আসতে গেলে 2.5 কিলোমিটার বা 3 কিলোমিটার আমি ধরি, 30 টাকার বেশি হওয়ার কথা নয়। রিক্সা ভাড়াও প্রায় 20-25 টাকা লাগে। সরকার ফুয়েল দেয়, তেল দেই আমরা, 10 টাকা করে রাখার কথা। যে কোনো উপজেলার থেকে ওখানে টাঙানো আছে যে অ্যাম্বুলেন্সের ভাড়া প্রতি কিলোমিটার 10 টাকা। এখানে একটা হিসাব আছে, একটা রুগীর যখন ধরো গরিপুর থেকে নিয়ে গেল 25 কিলোমিটার, সে কি 25 কিলোমিটারে ভাড়া দিবে না, 25 নিয়ে যাবে, আবার খালি অ্যাম্বুলেন্সটা চলে আসবে 50 কিলোমিটার, তাহলে ভাড়া হয় 500 টাকা। অ্যাম্বুলেন্স কিন্তু কয়েক প্রকার আছে। কিছু অ্যাম্বুলেন্স আছে খালি রুগীকে ট্রান্সপোর্টেশন করে, কিছু অ্যাম্বুলেন্স আছে ওখানে অক্সিজেনের ব্যবস্থা আছে, কিছু অ্যাম্বুলেন্স আছে যে যদি হার্টের রুগী হয় ওইখানে হার্টের ডিফিব্রিলেশন করতে হয়, একটা শক দিতে হয়, নাহলে রুগী রাস্তায় মরে যেতে পারে, সেই ব্যবস্থা আছে। আর কিছু অ্যাম্বুলেন্স আছে একেবারে সব ধরনের মনিটরিং বলে। যেরকম এর মধ্যে আমার এক আত্মীয় ময়মনসিংহ থেকে হার্টের অ্যাটাক হয়েছে, তার ঢাকাতে যেতে তার ওখানে বিল হয়েছে 18,000 টাকা, এই অ্যাপেলো হসপিটালে এই রুগীটা নিতে। এক দৃষ্টিকোণ থেকে মনে হয় যে এটা এত টাকা লাগলো কেন, কিন্তু ওখানে যে ব্যবস্থাগুলো আছে যে রুগীটা রাস্তায় জানি না মারা যায়, অক্সিজেন শুধু দিলে হবে না, অক্সিজেন একটা প্রেশারে জানি যায়, ওখানে আলাদা একটা যন্ত্র ব্যবহার করতে হবে, সাকার মেশিন। সেই জন্য উচ্চ পর্যায়ের অ্যাম্বুলেন্সের এই চার্জ একটু বেশি। তবুও মানব সেবার জন্য যারা করে, ব্যবসার জন্য করলে তো তারা টাকা বেশি নিবেই, সেটি হলো বড় কথা। মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী, আমি সুমিয়া সুলতানা চম্পা চাঁদপুর জেলা থেকে এসেছি। পড়াশোনার পাশাপাশি আমি একজন শিশু সাংবাদিক। মাননীয় মন্ত্রী, চাঁদপুর সহ দেশের বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে ডিউটিরত ডাক্তারের কাছে গেলে দেখা যায় যে তারা ডিউটিতে নেই। তাদেরকে না পেলে নার্সরা ডাক্তারের নিজস্ব চেম্বারে যাওয়ার জন্য বলে। আবার সরকারি হাসপাতালগুলোতে সরকারি ওষুধ দেওয়ার কথা থাকলেও পাওয়া যায় না। সেই ওষুধগুলো পার্শ্ববর্তী ফার্মেসি থেকে টাকা দিয়ে কিনে নিতে হয়। মাননীয় মন্ত্রী, এই বিষয়গুলোর স্থায়ী সমাধান কি? তুমি যে প্রশ্ন করছো, 3টা প্রশ্ন আসছে এখানে, সবগুলাই সত্য, কিছুগুলো আংশিক সত্য। যেমন ডাক্তার চেম্বারে থাকার কথা, সে সেখানে নাই, কিন্তু দেখা গেছে যে তার প্রাইভেট চেম্বারে গেলে তাকে পাওয়া যায়। এটা হলো তোমার একটা প্রশ্ন। সেটা একেবারে আমাদের সরকারি আইন আছে যে বাংলাদেশের ডাক্তাররা কিন্তু প্রাইভেট প্র্যাকটিস করতে পারে, একটা আইন আছে, বিএমডিসি, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন। তবে অফিস টাইমে তার যখন ডিউটি, সে তখন ওই জায়গা ছেড়ে অন্য কোথায়ও যদি সে চিকিৎসা সেবা দেয় পয়সার বিনিময়ে, তাহলে সে তাৎক্ষণিকভাবে
সে গ্রেপ্তারও হতে পারে এবং হয়ও। এটা হলো 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে ওষুধ, হাসপাতালে গেলে ওষুধ পাওয়া যায় না। এই কথাটা যেরকম প্রত্যেকটা হাসপাতালে কি কি ধরনের ওষুধ দরকার আর কি কি ওষুধ সরকার সাপ্লাই করবে, এই প্রথম সরকার আমরা 25টি ওষুধ একেবারে কমিউনিটি ক্লিনিক লেভেল, যেটা একেবারে গ্রাউন্ড, প্রতি 6,000 জনগোষ্ঠীর জন্য একটা করে করা হয়েছে, সেখানে 25টি ওষুধ আমরা দিয়েছি এবং ওখানে বলা আছে কোনো রুগী ওষুধ কিনবে না। আর তুমি যে তৃতীয় প্রশ্নটা যেটা করলা যে সরকারের ওষুধ ফার্মেসিতে পাওয়া যায়, এটা সত্য এই কারণেই তোমরা এখন গেলে দেখবে যে ফার্মেসিতে আমরা সরকারের ওষুধকে লাল সবুজভাবে, প্রত্যেকটা ওষুধ মোড়কে লাল রং, সবুজ রং, এটা গত 1 মাস ধরে আমরা চালু করেছি। আমার মনে হয় যে এই ব্যবস্থা আমরা যদি পুরোপুরিভাবে চালু করতে পারি এবং যারা ওষুধ হ্যান্ডেল করে, ডাক্তার, নার্স, প্যারামেডিক্স, ফার্মাসিস্ট, তারাও যদি সচেতন হয়, সহযোগিতা করে সরকারকে, তাহলে এই সরকারের ওষুধ চুরি হওয়ারও সুযোগ নাই, বাইরে পাওয়ারও সুযোগ নাই। বাংলাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালের বাইরের পরিবেশ ও ভেতরের সেবা ব্যবস্থার মধ্যে পার্থক্য দেখা যায়। বেসরকারি হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন, পরিষ্কার এবং ডাক্তাররা সর্বদাই রোগীদেরকে সর্বোচ্চ মানের চিকিৎসা দেওয়ার জন্য নিয়োজিত থাকে। কিন্তু সরকারি হাসপাতালে যেটা দেখা যায় সেটা সম্পূর্ণ উল্টো, কারণ সরকারি হাসপাতাল অপরিচ্ছন্ন, নোংরা আর খুব বেহাল অবস্থা সরকারি হাসপাতালের। কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু সরকারি হাসপাতালগুলোই সবচেয়ে বেশি উন্নত। তো আমাদের এই দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোর এই বৈষম্য কেন, এবং এই বৈষম্য কি কখনোই দূর করা যাবে না? ওইখানে একটা কথা আছে, উই সেল সার্ভিস। একজন ডাক্তার যদি একটা রোগীকে 2বার দেখে, 2বারই তাদের চার্জ দিতে হয়। আয়া যদি 2বার পরিষ্কার করে, ওটার জন্য এক্সট্রা চার্জ দিতে হয়। এটা হলো প্রাইভেট হসপিটাল, যেখানে 10 টাকা দরকার সেখানে 100 টাকা নেওয়া হয়। আর সরকারি হাসপাতালের সরকারের একটা লিমিটেশন আছে, সেবার যে অবস্থা, ফ্লোর স্পেস কম, সিট সংখ্যা কম, ডাক্তার কম, সেবিকা কম, স্বাস্থ্য সহকর্মী কম, এই বিষয়ে যেখানে কম আছে সেইখানে এই অব্যবস্থা থাকতেই পারে। দ্বিতীয়ত প্রশ্নটা তুমি করলা যে এইটার কি কোনো পরিবর্তন হবে না? নিশ্চয়ই পরিবর্তন হবে। আমি তোমাকে এই জানাচ্ছি যে আমাদের এই সরকার আসার পরে আজকের থেকে মাসখানিক আগে আমরা 3,551 জন চিকিৎসক আমরা নিয়োগ দিয়েছি। এই প্রথম একটি সরকার যে তার সময়কালে একসঙ্গে 3,500 ডাক্তারকে নিয়োগ দেওয়া হয়েছে। আর 8ম BCS যেটা প্রক্রিয়াধীন, আরও 800 ডাক্তার আমরা 1 সপ্তাহের মধ্যে পাবো। তো তারও 4,200 ডাক্তার আমরা মোটামুটি দিয়েছি। স্বাস্থ্য সহকর্মী 6,100 আজকের থেকে 3 মাস আগে আমরা নিয়োগ দিয়েছি। সেবিকা আমরা দিয়েছি প্রায় 1,500 সেবিকা। প্রত্যেকটি মেডিকেল কলেজে, প্রত্যেকটি সিভিল সার্জনের নিয়োগ হচ্ছে এখন। 7,000 MLS বলে যে পরিষ্কার পরিচ্ছন্ন যে কথাটা আছে, সুইপারদের মধ্যে আবার শ্রেণীবিন্যাস আছে, এগুলো 32,000 পদ, শূন্য পদ আমরা ক্ষমতায় আসার পরে 32,000 শূন্য পদকে আমরা পূরণ করছি। প্রায় 24-25,000 হয়ে গেছে। এগুলো হচ্ছে, এই নিয়োগ শেষ হলে আমার মনে হয় কিছুটা আমরা উন্নতি করতে পারবো। মাননীয় মন্ত্রী, আমি মোহাম্মদ সজীব খন্দকার, বরিশাল জেলা থেকে এসেছি। পড়াশোনার পাশাপাশি সুসাংবাদিকতা করছি। সরকারি মেডিকেল কলেজে প্রতি বছর যে সকল ছাত্রছাত্রী ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে তা চাহিদার তুলনায় খুবই কম, ফলে বাধ্য হচ্ছে তারা বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে। কিন্তু বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে গেলে বিপুল অর্থের প্রয়োজন। মধ্যবিত্ত কিংবা আমার মতো গরিব পরিবারের পক্ষে তা কোনোদিনও সম্ভব না। এত পরিমাণ অর্থ খরচ করে তাদের কি সেবাদানের মানসিকতা থাকে না অর্থ উপার্জনের মানসিকতা থাকে? আচ্ছা, তোমার প্রশ্নটাকে আমি 3টা ভাগে ভাগ করলাম। যে সরকারি মেডিকেল কলেজে যারা ভর্তি হইতে, ওখানে কিন্তু পয়সা লাগে না, খুব কম পয়সা। এটা একটা কম্পিটিটিভ এক্সামিনেশন। গত বছরই প্রথম আমরা 1 দিনে 1 প্রশ্নের মধ্যে পরীক্ষা হয়েছে।
তো এইবারও অক্টোবরের 20 তারিখে পরীক্ষা হবে। যারা এবার এসএসসি পাস করেছে একদিনে পরীক্ষা হবে, আমরা 24 ঘন্টার মধ্যে যার রেজাল্ট দেব। এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি। সরকারি ফর্ম কিন্তু এখন দেওয়া হচ্ছে। সরকারি মেডিকেল কলেজে যারা ভর্তি হইতে চায় তারা চয়েস দিয়েছে, আমি এখানে ভর্তি হইতে চাই। ঢাকা মেডিকেল কলেজে প্রেফারেন্স সকলেই দেয় আগে। আবার অনেকে মনে করে যে আমার মার্ক এত বেশি না যে আমি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হতে পারবো না, আমার বাড়ি রংপুর, আমি রংপুরকেই ফার্স্ট চয়েস দিই। এখানে একটা ফর্ম আছে, তার মাধ্যমে হয়। এটা আমরা অত্যন্ত নিয়ন্ত্রণে এনেছি। তুমি যে কথাটা বলতে চাচ্ছ ভর্তি বাণিজ্য ছিল, এটা ছিল ভর্তি বাণিজ্য ছিল, যার যা ইচ্ছা সেভাবে নিত। কোথায় এমনও আছে আমরা জানি যে তারা এই 15 লক্ষ টাকা 20 লক্ষ টাকা নেয়, এবং এখানে ব্রাক মেডিকেল কলেজ আছে, এরা 25 লক্ষ টাকা নেয়। এইগুলো আমরা একটা আইন করেছি, বিএমডিসি, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অ্যাক্ট, এটা সংসদে পাস হবে। এইখানে আমরা যারা ভালো ছাত্র তারা সরকারি মেডিকেল কলেজে ভর্তি হবে। যারা ভালো ছাত্র, সকলেই ভালো ছাত্র, যারা জিপিএ 5 পায় বা এই ধরনের, মেডিকেল কলেজে ভর্তি হতে গেলে, ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে একটা হেভি কম্পিটিশন হয়। যারা একটু তাদের ওই মেধা তালিকায় তারা চয়েস দিবে। যেরকম প্রাইভেট মেডিকেল কলেজের মধ্যে বাংলাদেশ মেডিকেল কলেজ, এটা কিন্তু মান অত্যন্ত উন্নত মানের। আরও মেডিকেল কলেজগুলো আছে, এইখানে তাদের চয়েস অনুযায়ী ভর্তি হবে। এইখানে আমরা দুইটা কাজ করেছি। 20% বিদেশি ছাত্রছাত্রী ভর্তি হতে পারবে, এই সুযোগ দিয়েছি আমরা। আর 10%, 8% না 10%, এটা আমরা এখনো ঠিক করি নাই। সেটা হবে কি সুপারিশের ভিত্তিতে হবে। কীরকম এটা, যে একটা প্রাইভেট মেডিকেল কলেজে 100টা সিট আছে, সেখানে মাত্র 8টা সিট ওই মেডিকেল কলেজের চিকিৎসক, মালিক, ডাক্তাররা, তারা মাত্র 8 জনকে ভর্তি হইতে হবে। তবে তাদের মার্ক কিন্তু আমরা একটা নির্দিষ্ট করে দিয়েছি যে এই মার্ক তাদের থাকতে হবে। তো তাহলে অর্থটা কি দাঁড়াইলো, 100 জনের মধ্যে 92 জন মেধা তালিকায় আসতে, সেখানে যাকে ইচ্ছা তাকে ভর্তি করতে পারবে না। সরকারের একজন ডাক্তার তৈরি করতে 5 বছরে কত টাকা লাগে, এবং দেখা গেছে এটা 10-12 লক্ষ টাকা খরচ হয়। তো সেই জন্যই আমরা স্কেল দিয়েছি স্থান বিশেষে। মেডিকেল কলেজের আবার ক্যাটাগরি আমরা করেছি। কিছু কিছু মেডিকেল কলেজ আছে, সরকারি মেডিকেল কলেজের মতো কন্টিনিউয়াস অক্সিজেন সাপ্লাই আছে, অপারেশন থিয়েটার আছে ভালো, এবং সমস্ত কিছু ব্যবস্থা আছে। ছাত্রদের ভর্তির চাপ বেশি, প্রফেসর লেভেল ভালো, সেইখানে আমরা একটা দিয়েছি। তবে 15 লক্ষ টাকার বেশি কোনো মেডিকেল কলেজে ভর্তির জন্য অন্যায় নিতে পারবে না। সেটা আমরা মনে করো তুমি আমরা আইন হিসেবে আনছি। আরেকটা কথা আছে, এখানে 5% দরিদ্রদের জন্য রাখতে হবে, যে প্রত্যেকটা মেডিকেল কলেজে প্রাইভেট দরিদ্র রোগীর জন্য 5% কোটা খালি রাখতে হবে, এবং সেই দরিদ্র অ্যাপ্লাই করতে হবে। একটা বোর্ড আছে, তার জাস্টিফাই করতে হবে সে দরিদ্র কিনা। এবং মুক্তিযোদ্ধাদের জন্য একটা আমরা কোটা দিয়ে দিয়েছি। আপনি তো একসময় ডাক্তার ছিলেন, তো আপনার সময় ডাক্তারদের সেবা, আমি এখনো ডাক্তার। হ্যাঁ এখনও ডাক্তার, তবে আপনার আগের সময়ে ডাক্তারদের সেবাদান পদ্ধতি আর এখনকার সময় ডাক্তারদের সেবাদান পদ্ধতির মধ্যে আপনি কেমন পরিবর্তন লক্ষ্য করেন? তুমি যে প্রশ্নটা করলো খুব টেকনিক্যাল প্রশ্ন, কিন্তু আমাদের লিমিটেশন ছিল বেশি। আমাদের সময় মিক্সচার পাওয়া যেত, ওষুধ তৈরি করতে হইতো আমরা যখন করি। এখন কিন্তু সব তৈরি ওষুধ। আমাদের সময় চয়েস থাকতো না যে আমি কি দেশি ওষুধটা ব্যবহার করব না এই বাইরের ওষুধটা ব্যবহার করব। মানুষের চয়েস আছে চিকিৎসায়। এইখানে তোমার উদাহরণস্বরূপ বলি, এখন কিন্তু বাইপাস অপারেশন বাংলাদেশে হয় 16টা প্রতিষ্ঠানে, হার্টের রুগীদের যেটা করে কমনলি। এক সময় এটা বাংলাদেশে হইতো না, ভারতে যেতে হইতো। এখন বাংলাদেশে হয় 16টা প্রতিষ্ঠানে। কিন্তু তারপরে দেখা যায় যে 50 লক্ষ টাকা খরচ হয়। বাংলাদেশের অনেক লোক কিন্তু সিঙ্গাপুরে যায় অপারেশন করে, আমাদের এখানে করে না। এই সুযোগ সুবিধা থাকলেও যে করবে তা না, মানুষের কিন্তু চিন্তার মধ্যেও কিন্তু সেটা থাকতে হবে।
যে আমার যে প্রয়োজন তার চেয়ে বেশি আমি করব কিনা। তবে এখন অল্প খরচে আমরা এটা মনিটরিং করি যে হৃদরোগ যাদের আছে, স্টেন্টিং যেটা করে, হার্ট অ্যাটাক হলে আমরা দেই, এগুলো আমরা কিন্তু এখন নিয়ন্ত্রণ করছি। এবং আমাদের যে হসপিটাল আছে হৃদরোগ হসপিটাল, সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দরখাস্ত করলে এখানে বিনামূল্যে আমরা হার্টের বাল্ব দিই, অক্সিজেনেটর দিই, স্টেন্ট দিই, এগুলো আগের চেয়ে আমরা বেশি দিই। মাননীয় মন্ত্রী, আমি হাসান সিদ্দিকী। পড়াশোনার পাশাপাশি আমি চাঁদপুর জেলার একজন শিশু সাংবাদিক। বাংলাদেশে অধিকাংশ পরিবারই রক্ষণশীল। সেখানে প্রত্যেকটি হসপিটালে, সরকারি হাসপাতালে মহিলা ডাক্তারের সংখ্যা খুবই কম। ফলে অনেক সময় অসুস্থ মহিলারা পুরুষ ডাক্তারদেরকে দেখাতে চান না। সরকারি হাসপাতালগুলোতে মহিলা ডাক্তারদের সংকট নিরসনে বর্তমান সরকারের পদক্ষেপ সম্বন্ধে আমাদের কিছু বলবেন? তোমার তথ্যটা আমার মনে হয় ঠিক না। আমাদের কিন্তু এখন ডাক্তার রেশিও মহিলা পুরুষ প্রায় কাছাকাছি, সমান সমান। এবং দেখা গেছে মেয়েরা কিন্তু রেজাল্ট ভালো করে, কম্পিটিশনে মেয়েরা আসে। এমন হয় না যেন আমার পরে তোমার কথাটা উল্টায় দিতে হবে যে খালি মেয়ে ডাক্তার পাওয়া যায়, তারা ঘরমুখী, এখন পুরুষ ডাক্তার বেশি করে নেন, এই অবস্থা কিন্তু সামনে আসতে পারে। ওইটাও কিন্তু আমরা চিন্তা করছি। মেয়ে ডাক্তারের সংখ্যা পুরুষের যে ডাক্তারের সংখ্যা একেবারে কাছাকাছি। আমি সাথী আক্তার, ঢাকা মহাখালী থেকে এসেছি। 4th শ্রেণীতে পড়ি, তার পাশাপাশি বাসায় কাজ করি। মাননীয় মন্ত্রী, বাংলাদেশের যেসব জায়গায় সরকারি বেসরকারি হাসপাতাল আছে সেসব জায়গায় শিশুদের জন্য চিকিৎসা ফ্রি করা যায় না? সরকারি হাসপাতালে শিশুদের জন্য চিকিৎসা ফ্রি। এবং একটা তথ্য আমি দেই, মাননীয় প্রধানমন্ত্রী এই সম্প্রতি নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটি জেলা এবং উপজেলাতে শিশু ওয়ার্ড আলাদাভাবে খুলতে হবে এবং শিশুদের জন্য একজন শিশু বিশেষজ্ঞ পদ সৃষ্টি করে সেখানে পোস্টিং করা হবে। সেই কাজ আমরা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এত ব্যস্ত সময়ের মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে আমরা কথা বললাম আমাদের আজকের অতিথি শিশু বন্ধুদের স্বাস্থ্য বিষয়ক নানা অভিজ্ঞতা নিয়ে। তো আমরা আশা করব আপনি আমাদের সব বন্ধুদের কথা বিবেচনায় রাখবেন। আমি তোমাদের আন্তরিক ধন্যবাদ জানাই। এটা আমার একটা দায়িত্ব থাকবে, ইমানি দায়িত্ব থাকবে। তোমাদের যে প্রশ্ন এসেছে এটা যে জনগণের প্রশ্ন, হতদরিদ্র মানুষের প্রশ্ন, সেটা যদি আমরা করতে পারি, আমরা MDG 4-5 সেই লক্ষ্য আছে আমাদের একটা, এবং শেষ লক্ষ্য ডিজিটাল বাংলাদেশ যেটা করব, জাতির জনক বঙ্গবন্ধু লালিত স্বপ্ন সোনার বাংলা, সেটা করতে গেলে তোমাদের যেসব প্রশ্ন এসেছে সেগুলো আমাদের ফুলফিল করতেই হবে। শুধু দর্শক মণ্ডলী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠান দেখার জন্য। সুন্দর দেশ গড়তে চাই সুন্দর মনের মানুষ, আর সুন্দর মন সুস্বাস্থ্য ছাড়া কখনোই কামনা করা যায় না। তাই সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। তবে আমরা আমাদের অনুষ্ঠান আজকে শেষ করব আমাদের সেই গানটি গেতে গেতে। সবাই রাজা, আমাদের রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতে চলি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতে চলি। আমরা নই বাধা, নই দাসের রাজার ত্রাসের দাসত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা।